আমার সঙ্গে অতিথি দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক, স্টেট ডিপার্টমেন্টে যিনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করছেন, দস্তগীর জাহাঙ্গীর আছেন আমার সঙ্গে। বর্তমান সময়ে বিশ্বব্যাপী একটি নামটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনার দেশে ফেরা তাদের গায়ে ফুসকা পড়ছে। যে কথাটা আপনি বললেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের ফুসকা পড়ছে না, তারা অস্থির হয়ে পড়েছে যে শেখ হাসিনা কেন দেশে আসবেন না, উনি মিথ্যা কথা বলছেন, ওনার আশা কেন, উনি বিশ্লেষণটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ না করে ওনারা করছেন যে শেখ হাসিনা আসলে ওনাকে ফাঁসি দেওয়া হবে। উনি আমাদের আমেরিকান যে দালালগুলো আছে পয়সা দিয়ে কাজ করে, যাদের গত সপ্তাহে আমরা এই সপ্তাহের কথা বলছি, সেই দালালগুলো দিয়ে ওনারা গত সপ্তাহে বলিয়েছেন যে শেখ হাসিনা হয় বিদেশের থাকবে, না হয় দেশে গেলে জেলে পচে মরবে। এটা ভয় দেখানো যে আপনি দেশে আসলে তো আপনাকে জেলে পচে মরবে, ফাঁসিতে ঝুলাবে, এই শব্দটা দুঃসাহসিক ভাবে তাদেরকে দিয়ে বলাতে পারেননি। সেই ঘটনায় যখন শেখ হাসিনা আজকে কিছুক্ষণ আগে যখন পৃথিবীর সবচেয়ে, আমি শক্তিশালী বলবো না, পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক, আমরা সংবাদকর্মী হিসাবে যেখান থেকে আমরা নিতে পারি এবং আমরা অনায়াসে লিখতে পারি যে এই সংবাদটা ভেরিফাইড, সেটা হলো রয়টার্স। সেই রয়টার্সের সাথে এত দীর্ঘ সময় বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী, কথা বললেন এবং উনি নির্দ্বিধায় সময়, ক্ষণ, দিন, ক্ষণ, মাস বলে দিলেন। সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এই দালাল সাংবাদিক এখানে ওয়াশিংটন ডিসিতে, যিনি বর্তমান সরকারের পয়সায় বসে, আমাদের সরকারি জায়গায় বসে এই কথাগুলো বলছেন। এবং তারও কিছু দালাল রয়েছে, দালাল রয়েছে, তারাও বিভিন্নভাবে ইনিয়ে যে শেখ হাসিনা দেশে ফিরবে, সবগুলো মিথ্যা কথা, শেখ হাসিনা পালিয়ে গেছে। এই প্রথমত একটা লাইন আমাদের তৈরি করতে হবে। সেই লাইনটা আমরা যারা বঙ্গবন্ধু বা স্বাধীনতার পক্ষে, তাদের বাইরের মানুষকে বলছি, প্লিজ দয়া করে শুনুন। পালানোর সংজ্ঞা, প্রতিটি বিষয়ের সংজ্ঞা থাকে। পালানোর সংজ্ঞা সঙ্গোপনে, কিছু হাতে থাক আর না থাক, জীবন নিয়ে জাস্ট পালিয়ে যাও, কেউ জানবে না কিভাবে গেলাম। কিন্তু শেখ হাসিনার বিষয়ে শেখ হাসিনা কিন্তু বলেছেন, এই আজকে এই প্রেস মিনিস্টার এখানে বলল যে শেখ হাসিনা পালিয়ে যায়নি, কিন্তু পালিয়ে গেছেন। এটা বাংলাদেশের মানুষকে উনি কোট করে বলছেন যে আপনারা দেখুন উনি পালিয়ে গেছেন। আমি সেখানে এই সংজ্ঞাটা তুলে ধরতে চাই। পালিয়ে যাওয়ার সংজ্ঞাটা আগে শিখতে হবে। পালিয়ে যাওয়ার সংজ্ঞায় শেখ হাসিনা পালিয়ে যাননি, কারণ তাকে বাংলাদেশের বিমান বাহিনীর নিজস্ব বিমানে করে প্রোটোকল দিয়ে, গ্রেফতার নয়, জোর করে নয়, প্রোটোকল দিয়ে ভারতের সাথে যোগাযোগ করে, বাংলাদেশের আর্মি, ভারতের আর্মি যোগাযোগ করে ওনাকে সেখানে, যেটাকে বলে সিকিউরিটি দিয়ে, প্রোটোকল দিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়। এখন পৌঁছিয়ে দেওয়ার এই বিষয়টা শেখ হাসিনা যতদিন নিজে না বলবেন, ততদিন পর্যন্ত আমরা তো স্পেকুলেট করতে পারবো, আমরা তো সত্যটা জানবো না। অতএব বিষয়টা হলো, এখানে পালিয়ে গেলেন কি করে? পালিয়ে গেলে তো দেয়াল টপকাতে হয়, পালিয়ে গেলে তো অন্ধকারে যেতে হয়, পালিয়ে গেলে তো গোপনে যেতে হয়, সংগোপনে যেতে হয়, পালিয়ে গেলে তো অনেক কিছু সাথে থাকে না। সো আমরা এই বিষয়টাকে, যতই আপনারা এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করুন না কেন, বাংলাদেশের আমি বলবো 99% মানুষ ইতিমধ্যে জেনে গেছে, এমনকি জামায়াতে ইসলামীর যারা অন্ধভাবে বিশ্বাস করতেন যে শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বাধ্য করেছি, তারাও জানেন যে না, শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত পালিয়ে যাননি, এবং শেষ মুহূর্ত বলছেন আমাকে মেরে ফেলো, আমি যাব না। এটাই হলো ওনার সর্বশেষ কথা। অতএব এখন যারা এই মতিউর রহমান একজন কমিউনিস্ট, উই হ্যাভ টু সে দ্যাট। আমরা বলি না বলে উনি পার পেয়ে যাচ্ছেন। উনি একজন কমিউনিস্ট, এবং একজন কমিউনিস্ট যখন নষ্ট হয়, সে পচে যায়, পচা মানুষ হয়ে যায়, সে পচা শামুক হয়ে যায়। এবং সে এখন সুপার মার্কিনীদের দালাল। আমি মার্কিনী, আমি, আমার দেশ আমেরিকা, কিন্তু আমার দেশের এই অধিকার রয়েছে, আমি এই দেশে বসে আমি যে কোনো বিষয়ই সমালোচনা করতে পারি।
বাংলাদেশ আমেরিকার অংশ হবে সেটাতে আমার বা আমেরিকা যদি 51 স্টেট হিসেবে বাংলাদেশকে গ্রহণ করে এবং বাংলাদেশের মানুষ এটা মেনে নেয়, তাহলে আমার কি অসুবিধা কি? আমি তো এমনি ইমিগ্রেশন নিয়ে আমেরিকান হয়ে বসে আছি, তাই নয়? কিন্তু বিষয়টা হলো সার্বভৌমত্বের প্রশ্ন। সেই সার্বভৌমত্বের প্রশ্নে শেখ হাসিনা আপোষহীন ছিলেন বলেই আমাদের এই ব্যবস্থাটার পরিবর্তন করতে যারা এখানে শত কোটি ডলার ইনভেস্ট করেছেন, তাদের ভিতরে ডক্টর ইউনূসের যে ব্যবসা, বাংলাদেশের যে নেটওয়ার্ক, যে এই নেটওয়ার্কের ভিতর থেকে যে টাকা, সেই টাকা সে ইউজ করেছে জাস্ট শেখ হাসিনাকে ইয়ে করে দেওয়ার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য। এখন এই ক্ষমতাচ্যুত করার সাথে আমেরিকার পলিসি মেকারদের সাথে তাদের যে কথা, তাদের যে চুক্তি, তাদের যে বার্তা, সেইটার দেখা যাচ্ছে এই শেখ হাসিনা এটা কি করছে? মিশর বলছি, সিরিয়ার প্রেসিডেন্ট ইয়াতে রাশিয়া গিয়ে আর কথা বলে না। সেখানে যে আইসিসের লোক ছিল, চরম বিদ্বেষী, চরম উগ্রবাদী, সে এখন তার সবকিছু ফেলে দিয়ে সে ওইখানে একটা সরকার তৈরি করছে, যেখানে দেখা যাচ্ছে সে এমনকি নন উগ্রবাদী মেয়েদেরকেও সেই ইয়াতে নিচ্ছে। অতএব সেখানে দেখা যাচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট চলে যাওয়ায় সেখানে ভ্যাকুয়াম তৈরি হয়নি, কারণ সেটা দীর্ঘমেয়াদী, সেখানে অন্য একটা ব্যবস্থা। বাংলাদেশের প্রেক্ষিত ডিফারেন্ট। বাংলাদেশের আবহাওয়া সিরিয়ার আবহাওয়া এক নয়। বাংলাদেশে আমরা মাছ ভাত খাই, সিরিয়াতে মাছ ভাত খায় না। বাংলাদেশ আমরা মনসুনের দেশ, সেখানে মনসুনের দেশ নয়। অতএব এটা বুঝতে হবে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধু হলো বাংলাদেশের জাতির পিতা, বাঙালি জাতির পিতা শুধু নয়। তারা ভারতবর্ষে আমাদের যে পশ্চিমবঙ্গ, সেখানেও বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলা হয় এবং জাতির পিতা বলা হয় এবং তার মূর্তি সেখানে রয়েছে এবং সেটাকে শ্রদ্ধা দেখানো হয়। অতএব শেখ হাসিনা যখন নিজে ডিক্লেয়ার করলেন যে আমি আসলে অন্য একটা আমার লেখা জিনিস মনে হয়েছিল যে আপনাকে পড়ে শোনাবো, বাট আমি এটা করছি না, আমি শুধু এটা বলছি যে শেখ হাসিনা যখন ডিক্লেয়ার করলেন মরতে হয় আমি বাংলাদেশের জেলে মরবো, কারণ তোমরা বলছো আমি নাকি পালিয়ে গিয়েছি। আমি পালিয়ে যাব কেন? বাংলাদেশের যে মেটিকুলাসলি ডিজাইন ডাকাত সরকার বসেছিল, তারা বারবার ভারতকে হুমকি দামকি দিচ্ছে, শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ফেরত দাও। আরে ভাই, শেখ হাসিনা এখন নিজে আসতে চাই, তাহলে আপনারা কেন লিখবেন? মতিউর রহমান সাহেব কেন লিখবেন? কেন মতিউর রহমানের গংরা কেন লিখবেন? কেন আমেরিকান যারা এই ইয়ার সাথে যুক্ত, পয়সা বা ভুক্ত, তারা কেন বলবেন শেখ হাসিনা জেলে বসবেন? এটা শেখ হাসিনা ডিসিশন, ওয়েলকাম। তারা বলেন না কেন কবে আসবেন ভাই? আমরা তো আপনার জন্য দাঁড়িয়ে আছি, জেলের রাস্তা আপনার জন্য দাঁড়িয়ে আছে। অন্য যে আপনাদের তো ওই যে ভারতের সাথে যে আমাদের চুক্তি, যে উনাকে বন্দি বিনিময়, সেই চুক্তির তো প্রয়োজন হচ্ছে, ব্যবহার করতে প্রয়োজন হচ্ছে না। কেন ওনারা খুশি হচ্ছেন না? কই তারেক জিয়া তো 17 বছরে 1 সেকেন্ডের জন্য বলেন নাই যে আমি আসছি। 1 সেকেন্ডের জন্য উনি বলেন নাই আমি আসছি। এমনকি ওনার যখন সমস্ত রাস্তা ক্লিয়ার, তখনও তিনি বলছেন আমার যাওয়াটা শুধু আমার উপর নির্ভরশীল নয়। আর শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন আমার যাওয়া আমার উপর নির্ভরশীল। আমি যাচ্ছি, এতে আন্তর্জাতিক কোনো লবিং এর প্রয়োজন নেই, এমনকি ভারতবর্ষের সাথেও আমি আলাপ করিনি। এটা কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করছি। ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি পুরোপুরি শেখ হাসিনার উপরেই নির্ভর করছে। ভারত সরকার এই ক্ষেত্রে কিছু করবে না। যখন শেখ হাসিনা যেতে চাইবে, যদি যেতে চান যাবেন, থাকতে চাইলে থাকবেন। ভারত এই কথাটা বারবার এটা বলছেন। সরি, আমি ইন্টারাপ্ট করলাম আপনাকে। না আপনার সরি না, এটা ইন্টারাপ্ট করা খুব প্রয়োজন, কারণ আমরা তো সম্মিলিতভাবে কথা বলছি, আমি এককভাবে কথা বলবো। সেখানে ভারতের সরকার, আমি ভারতের সরকারের কথাটা আপনি তুলে ধরলেন, ধন্যবাদ। আমি শেখ হাসিনার রয়টার্সে যিনি যেটা বলছেন সেটা তুলে ধরছি। শেখ হাসিনা বলছেন যে আমি যাচ্ছি আমার দেশে ফেরত, এখানে ভারতের সাথে আমার আলাপের কি প্রয়োজন, এবং ভারতের সাথে আমার এই বিষয়ে কোনো আলাপই নেই। ভারত এটাতে বাধাও দিবে না, ভারতের সাথে আমি আলাপও করিনি। আমি যাব আমার মতন করে বাংলাদেশে, এবং বাংলাদেশে গিয়ে যদি আমার জেলে যেতে হয় আমি জেলে যাব। উনি আরেকটা কথা বলেছেন আমি আত্মসমর্পণ করব। এই কথাটার অনেক বিশ্লেষণ হচ্ছে।
অনেকভাবে করুক। আমি যেহেতু এই মুহূর্তে আইনজীবী হিসেবে কথা বলছি না, আমি একজন সংবাদ বিশ্লেষক হিসেবে কথা বলছি, সেই জন্য আমি বলছি উনি আত্মসমর্পণের কথা, যেহেতু ওনার বিরুদ্ধে কেস আছে এবং সেই কেসটার রায় আছে এবং সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে ওনাকে অবশ্যই কোর্টে সাবমিশন করতে হবে। তবে পৃথিবীর ইতিহাসে বহু এবং বাংলাদেশেও ইতিহাস রয়েছে যে এই ধরনের ভিআইপি শ্রেণীর যাদের বিরুদ্ধে হয়, এই ধরনের অনুপস্থিতিতে রায় হয়, তাদেরকে সরাসরি গ্রেফতার না করে তাদেরকে সুযোগ দেওয়া হয়, সময় দেওয়া হয়, তারা যাতে কোর্টে গিয়ে আবেদন করতে পারে যে আমি এখন উপস্থিত এবং আমাকে হয় আমাকে বেল দিয়ে আমাকে আমার আইনি যে বিষয়টা, যে আমাকে প্রটেক্ট করার জন্য আইনি সে ব্যবস্থা আমি নিব। কিন্তু দেখুন, আপনার কলিগও বলবো বা আপনার পত্রিকার বসও বলবো, তিনি সন্ত্রস্ত কেন? তিনি কেন এটাকে ওয়েলকাম বলছেন না? তিনি কেন বলছেন না শেখ হাসিনার এই এমন একটি সিদ্ধান্ত, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এরকম আলোচনা হচ্ছে না কেন? শেখ হাসিনা যদি, আমি আলোচনাটা আজকে করতে চাইনি, কিন্তু আপনি আমাকে ইনস্টিগেট করেছেন, আমি শুধু অল্প বিস্তর আজকে বলবো, ভবিষ্যতে বিস্তারিত বলবো। সেটা হলো যে শেখ হাসিনার এবং আমাদের সকলের, আমরা তো যে কোনো সময় প্রবাসে মৃত্যুবরণ করতে পারি, যে কোনো জিনিস, যে কোনো মানুষ মারা যেতে পারে। তো শেখ হাসিনা যে একটা বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর পর সবচেয়ে সাকসেসফুল প্রধানমন্ত্রী, যাকে অন্যায়ভাবে আমরা বলছি এবং সম্পূর্ণ মিথ্যাভাবে বলছি উনি পালিয়ে গেছেন, সেটা উনি বহন না করে উনি পালিয়ে যাননি। আমি ফেস করছি, এটা হলো নেতৃত্বের একটা দারুণই, আমি ফেস করছি। আমাকে ফাঁসি দিবে, প্রমাণ হলে ফাঁসি দিবে, আমরা অন্যায়ভাবে ফাঁসি দিবে, আমি পেট্রিয়ট। আমাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া, আমি ভারতে বলুন অন্য কোনো জায়গায় বলুন, মৃত্যুবরণের চেয়ে আমি আমার দেশের জেলে, তোমরা আমাকে হত্যা করবে, বাংলার মানুষ আমাকে মনে রাখবে যে আমি পালিয়ে যাইনি। এবং শেখ হাসিনা পালিয়ে যায়নি, এই কথাটা প্রমাণের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বলেই আমি মনে করি। এবং সেখানে শেখ হাসিনাকে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে, এমনকি বাংলাদেশের আর্মিকে পয়সা দিয়ে কিনে, যে কথাটা আমাকে অনেকে বলেন, আমি বিশ্বাস করি আপনার এই টক শো অনেকে দেখেন, যাদের সাথে হয়তোবা বাংলাদেশ আর্মি বা ডিজিএফ এর হয়তোবা দেখেন, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, অনেকে আমাকে করেন, আমাকে সংশোধন করার চেষ্টা করেন, ভয় দেখানোর চেষ্টা করেন, আমার বাসায় আসেন, বলেন বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করে কেউ পারেনি। আমি আর্মির সাথে যুদ্ধ করছি না রে বাবা, আমি সত্যটা বলছি। বাংলাদেশের কোনো একটি ইনক্লুডিং বঙ্গবন্ধু, কোনো একটি সরকারের গণতান্ত্রিক পরিবর্তন শুধু শেখ হাসিনা একবার করেছেন, সেটা 1996 সনে পাশ করে 2001 সনে উনি করেছেন। তাছাড়া সমস্ত সরকার পরিবর্তনে এই বাংলাদেশের আর্মি, যাদের প্রতিশ্রুতি হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, আমার টাকা, বঙ্গবন্ধু যেভাবে বলেছেন, আমার জামার টাকা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার গরিব দুঃখী মানুষের বুকে। ঠিক এই বিষয়টি আর্মিরা যদি সেদিন, হ্যাঁ, নির্বাচন নিয়ে আমেরিকা আমার সামনেই কথা বলেছেন যে আমরা এই নির্বাচনকে ইনক্লুসিভ বলি না। ইনক্লুসিভ বলে না একটা বিষয়, আরেকটা বিষয় হলে নির্বাচনকে আমরা মানি না, সেটা তো বলেনি। বলছে যে আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করব, এই নির্বাচনটা ইনক্লুসিভ না। এখন নির্বাচনটা ইনক্লুসিভ কি এইবার হলো? এইবার কি ইনক্লুসিভ হলো? তখন তো নিষেধ ছিল না। অতএব শেখ হাসিনা যে দেশে ফিরবে, সেটাতে যাদের গাত্রদাহ, এখন এটা শতভাগ এইভাবে প্রমাণিত যে শেখ হাসিনাকে জাস্ট সরিয়ে দিয়ে বাংলাদেশকে আবার 71-এর পরাজিত শক্তির কাছে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ যে উন্নয়ন করছে, বাংলাদেশের মানুষের যে আয় হচ্ছে, সেটাকে ধ্বংস করার জন্য এই ব্যবস্থাটা করেছিল। এবং তার সাথে আপনার এককালীন কলিগ অথবা সম্পাদক, যার নাম মতিউর রহমান, উনিও যুক্ত, এবং আমি মনে করি ডেইলি স্টারের সম্পাদক উনিও যুক্ত, এবং বিরাট একটি গোষ্ঠী এর সাথে যুক্ত। অতএব তাদের ভয় সবচেয়ে বেশি, কেন শেখ হাসিনা ফিরবে? ওয়াই? আপনি বিদেশে বসে থাকেন, আপনাকে তো কেউ আমরা ডিস্টার্ব করছি না, আপনি বাংলাদেশে আসবেন কেন? বাংলাদেশে আপনার কি? কিন্তু বাংলাদেশের আমি মনে করি এই মুহূর্তে 80 to 85% পিপল, মানুষ, জনসাধারণ চাচ্ছে শেখ হাসিনাকে দুইটা ভাগে মানুষ চাচ্ছে, এটা আমার ধারণা, যেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। দুইটা ভাগে চাচ্ছে। একটা ভাগ হলো শেখ হাসিনাকে চাচ্ছে মরি বাঁচি আপনি আসুন, আপনি আমাদের লিডার, আমরা জান দিব, প্রাণ দিব, রক্ত দিব।
আরেকটা হলো যে আপনি চ্যালেঞ্জ নিছেন, অতএব আসুন দেখি। হ্যাঁ, অতএব এই দুইটা গ্রুপের বাইরে একটা গ্রুপ রয়েছে, তারা কিন্তু মনে প্রাণে চায় শেখ হাসিনা দেশে ফিরুক এবং শেখ হাসিনার উপর যে অন্যায়গুলো হবে, অত্যাচারগুলো হবে, সেটাতে বাংলার মানুষ ক্ষেপে উঠবে এবং সেটা শেখ হাসিনা ভালো করে বুঝেন এবং সেটাই মতিউর রহমান বুঝেন। এবং মতিউর রহমানরা যেহেতু অনেক আগ থেকেই চাল, কুটো রাজনীতি, মানে যেটাকে আমরা বলি কুতর্কে তারা যুক্ত থাকেন, সেইটা নিয়ে তারা ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা যদি এমন কি দাঁড়াতে পারেন বাংলার মাটিতে, তাহলে ওদের বিচার হবে। আমি দুইটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে এবং এই দুইটা আপনাকে করব। প্রথম হচ্ছে যে এই যে ডক্টর ইউনূসের যে পৃষ্ঠপোষকতায় যে দলটি এনসিপি, এই এনসিপির নাহিদ ইসলাম বলল যে এইটা প্রোপাগান্ডা। তো প্রোপাগান্ডা যদি হয়, এইটাকে কেন তারা নাহিদ ইসলামরা বলছেন যে এটা অপপ্রচার করছে? তো শেখ হাসিনার বা আওয়ামী লীগের প্রধানের সাক্ষাৎকার, সেটাকে রয়টার্স অপপ্রচার চালালো? মানে নাহিদ ইসলাম কি বলতে চায় আসলে? তারা, নাহিদ ইসলাম তো আসলে একা না, নাহিদ ইসলামই তো ডক্টর ইউনূসের এখন এক ধরনের মুখপাত্র হিসেবে প্রকাশ্যে কাজ করছে। তো তারা কি রয়টার্স কে বললো যে অপপ্রচার চালাচ্ছে, নাকি শেখ হাসিনাকে মিন করলো? এইটা আপনি কিছু যুক্ত করবেন কিনা? না, আমি যুক্ত করতে আগ্রহী নই, আমি নামগুলো নিতে আগ্রহী নই। কিন্তু আপনি যেহেতু রয়টার্স নিয়ে বলছেন এবং একটু আগে আমি বলছিলাম যে এখানকার কিছু দালাল যারা, তারাও কিন্তু এই কথাটা, নাহিদের কথাটাই এখানে রিপিট করছে যে এটা তো অপপ্রচার, এটা সত্য নয়। আচ্ছা, ওকে, রয়টার্স কে, এবং রয়টার্স কে মেনশন করে অনেকে লিখছে ফেসবুকে আমার কাছাকাছি, এবং তারা নাকি আবার সাহিত্যিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক। তা আমার, আপনারা যারা আমাকে দুঃখিত, প্রথম আলো কিন্তু আরেকটা আর্টিকেলও আজকে গতকালকে ছেপেছে, সেইটাও লিখছে যে বাস্তব, মানে বাস্তবতা আছে কিনা, বাস্তব কিনা, বাস্তবসম্মত কিনা, ওই নাহিদের সুরেই কথা বলছে। আমি বাস্তব কিনা, এটা তো ওনার আলোচনাটা আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য ওনার কান্না করার প্রয়োজন নেই তো। আমি বলছি প্রথম আলো কেন এটা বাস্তব অবাস্তবের কথা বলবে? তারা তো বলবে প্রেক্ষিত। আমি যেটা বলবো এটা তো প্রেক্ষিত, যে আসলে কি শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে। শেখ হাসিনা কি এই সরকার ফাঁসি দিয়ে দিবে সরাসরি, না শেখ হাসিনার পেছনে মানুষ দাঁড়াবে? আলোচনাটা তো একটা গণমাধ্যমের সেটা হওয়া উচিত। এটা যে অবাস্তব, এটা মিথ্যা, এটা বলছেন কেন আপনারা? কলা খান না, শেখ হাসিনা আসবে না, এবং রয়টার্স মিথ্যা কথা বলছে। রয়টার্স তেমন কোনো, আমি কয়েকজনের লেখা পড়ে বলছি, রয়টার্স এর সমস্ত কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। আরে বোকা, আরে ধর, আমি কিভাবে বলবো যে যারা সংবাদকর্মী সিনিয়র, এবং আমি ওই আপনার মতিউর রহমানকেও বলি, রয়টার্স এর সংবাদ কিনে তারা অক্ষরে 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 অক্ষরে, আমরা হয়তোবা অনেক ধর্মগ্রন্থের কথা অক্ষরে অক্ষরে পালন করি না, কিন্তু রয়টার্স এর কথা তো অক্ষরে অক্ষরে নির্দ্বিধায় মেনে পৃথিবী চলে। সেই রয়টার্স এর সাথে 10 মিনিট নয়, আধা ঘন্টা না, মোর দেন এ আওয়ার শেখ হাসিনা কথা বলেছেন, এবং সেই কথাগুলো রেকর্ডেড এবং সেটা প্রচারিত হয়েছে। এবং সেটা আপনি রয়টার্স এর সাথে আপনারা যোগাযোগ করেন, রয়টার্সকে বলেন। আপনারা কি আসলে রয়টার্সকে বলার আর কোনো প্রয়োজনই পড়ে না। তারপরে বলছি, কিন্তু শেখ হাসিনা মিথ্যা কথা বলছেন। এটা যেরকম একজনের কথা বললেন, এনসিপি হলো একটা সশস্ত্র গোষ্ঠীর, ফাইন্যান্স বাই, আমি দেশটার নাম বলছি না, তারা এখনো তাদেরকে নিয়ন্ত্রণ করছে। এবং এটার ইয়াটাই হলো যে এই এনসিপি দ্বারা তারা চেয়েছিল যে জামাতকে ক্ষমতায় বসাবে, সেখানে এনসিপি একটা কভার আপ থাকবে, এবং সেইটা ভারতের জন্য হয়নি। আমি মূলত দায়ী করব শেখ হাসিনার জন্য হয়নি। শেখ হাসিনা এটা তীব্রভাবেই আন্তর্জাতিক বিভিন্নভাবে উনি এই লবিংটা সক্ষম করতে পেরেছেন যে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের যাওয়ার প্রয়োজন নেই, তথাপি নির্বাচন হোক, তথাপি বিএনপি ক্ষমতায় আসুক, তথাপি ওই জামায়াতে ইসলাম এবং এনসিপি যাতে ক্ষমতায় না আসে। এটা বাস্তব সত্য ঘটনা। কেউ যদি এটার প্রমাণ চান, কল মি, আমি ডকুমেন্টারি দিতে পারবো। বাট ঘটনাটা হলো যে আপনি যেটা বলছেন, এনসিপি কান্না করবে কেন? এনসিপি কান্না করবে কারণ তাদের তো জনবল নেই।
আর্মি যখন যে দিন থেকে তাদের পিছনে নেই, এখন তারা রাস্তায় নামতে পারে না। তাদের 6জনকে বিনা নির্বাচনে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা জনগণের সাথে সম্পৃক্ততা নেই। এবং সেই সাথে জামাতের অবস্থাটা আপনি জানেন। অতএব তাদের কান্না তো সবচেয়ে বড় কান্না যে শেখ হাসিনা দেশে ফিরবে কেন। শেখ হাসিনা ওই তাদের যে পশ্চিমা পেইড যে এজেন্ট, তাদের মুখ দিয়ে তো বলছে যে শেখ হাসিনা দেশে আসলে জেলে পৌঁছবেন, না হলে বিদেশে কোথাও আপনি থাকুন। শেখ হাসিনাকে এটা ভয় দেখানোর জন্য। আসল ভয়টা তাদের নিজেদের, আসল ভয়টা কারণ রয়টার্সের কথাকে তারা মিথ্যা বলতে চায়। রয়টার্সের নিজের কথা রয়টার্স জীবনে বলে না। রয়টার্সের নিজস্ব কোনো প্রতিবেদন নেই, রয়টার্সের নিজস্ব কোনো আর্টিকেল নেই। রয়টার্স সংবাদ সংগ্রহ করে, আমরা সেটা 100% শতভাগ ভেরিফাইড হিসাবে ব্যবহার করি, রিপ্রিন্ট করি, টাকা দিয়ে কিনে রিপ্রিন্ট করি, আমরা ব্যবহার করি। অতএব রয়টার্সের সাথে শেখ হাসিনার যে সাক্ষাৎকার, সেটা রয়টার্স ওনাকে যোগাযোগ করেছেন। উনি যেহেতু ইতিমধ্যে গত মাসে পৃথিবীর 78 আমি ভুলে গেছি নাম্বারটা, 78 পৃথিবীর সমস্ত কর্নারের সমস্ত পত্রিকায় শেখ হাসিনার দেশে ফেরার সংবাদ ছাপানো হয়েছে। এবং সেটার জন্য রয়টার্স বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দেশে যাবেন, কবে যাবেন। এবং উনি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন কেন যাবেন, কি ঘটছে বাংলাদেশে। আমি বিদেশে বসে থাকার চেয়ে আমি বাংলাদেশে গিয়ে এটাকে ফেস করাটা কত ইম্পর্টেন্ট। এবং শেখ হাসিনা যখন বাংলাদেশে যাবেন, তখন সাধারণভাবেই সেখানে যেটা দ্বিবলয় সৃষ্টি হবে। দ্বিবলয়, এই কথাটা খুবই অগ্রিম বলা। দ্বিবলয় হলো পৃথিবীর, আমরা যারা পদার্থবিজ্ঞানের বেসিকটা জানি, সেটাতে আমরা জানি যে দুইটি পরস্পর বিরোধী শক্তি না হলে স্থিতিশীল হয় না, শান্তি হয় না। এটা পদার্থবিজ্ঞানের বেসিক সংজ্ঞা। সেখানে শেখ হাসিনার আগমন মানি বিএনপির জন্য একটা বড় পাওয়া, বিএনপির জন্য কঠিন বড় একটা পাওয়া। কারণ বিএনপি তখন, বর্তমানে বিএনপি তো আমেরিকার কথা শুনতে হচ্ছে, জামাতের কথা শুনতে হচ্ছে, এনসিপির থাপ্পড় খেতে হচ্ছে। আই মিন ইট। না হলে এনসিপির এই বালকগুলো পার্লামেন্টে বসে তারেক জিয়ার মতন মানুষকে, যিনি প্রধানমন্ত্রী, তাকে আঙ্গুল তুলে কথা বলে, আমরা তো নিজেরা দেখি, এবং দুঃসাহসিক কথা বলে, এবং এখনো তারা মনে করে যে তারা পাওয়ারে। কারণ ইউনূসের যে পশ্চিমা গোষ্ঠীর মাধ্যমে যে প্রতিশ্রুতি উনি দিয়ে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন করেছিলেন, সেটা কিন্তু ইউনূস করতে পারেননি। না করতে পারায় সেটাকে ট্রান্সফার করতে হলো তারেক জিয়ার কাছে। এবং তারেক জিয়ার, আমার ধারণা হলো এটা হাটে হাড়ি ভাঙ্গার মতন, কিন্তু আমি ভেরিফাই করে বলতে পারছি না। খুঁজ করে দেখেন তারেক জিয়ার এতে সম্মতি আছে কিনা, কে বলবে যে নাই। ধন্যবাদ। আমি শেষ বললাম না যে আর দুইটা প্রশ্ন, শেষটা এইটা দিয়ে আমি শেষ করব। যেহেতু আর আজকের এই ইস্যুটা হচ্ছে মিডিয়া কেন্দ্রিক, তো এই যে রয়টার্স কিংবা এর আগে এনডিটিভি সহ ভারতের বা অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে গত কয়েক মাস পর্যন্ত শেখ হাসিনা সাক্ষাৎকার প্রকাশ পাচ্ছে ধাপে ধাপে, এবং সেটা এখন বিশ্বকে তোলপাড় করে দিচ্ছে, বিশ্ব মিডিয়াকে তোলপাড় করে দিচ্ছে, তাদের আগ্রহ তৈরি করছে। এই জায়গায় বাংলাদেশের যে মিডিয়া, বিশেষ করে মেইন স্ট্রিমের মিডিয়াগুলো কি আসলে একটু তলানিতে গিয়ে ঠেকলো কিনা, বাংলাদেশের মিডিয়ার জন্য একটা লজ্জার ব্যাপার কিনা যে এই রকম ব্রেকিং আইটেম গুলো, শেখ হাসিনার সংবাদগুলো, শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো বাংলাদেশের মিডিয়া নিতে পারছে না, বঞ্চিত হচ্ছে, মানুষকে বঞ্চিত করছে। মিডিয়ার দায়বদ্ধতার জায়গা থেকে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন? শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ, এটা ছিল আজকের বাংলাদেশের সকল মিডিয়া বা বাংলাদেশের গণমাধ্যমের প্রায় হেডলাইন বা প্রথম পৃষ্ঠায় এসেছে। সেখানে সেটা নিয়ে আমি নিজে সম্পাদক হিসেবে একটা প্রতিবাদ লিপি পাঠাই বা লিখি। আমাদের মৌলিক কথাটা হলো, এভাবে বলি, স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আমি ইয়াকেও বলবো, প্রথম আলোকেও বলবো, মতিউর রহমানকেও বলবো যে স্বৈরাচারের বিরুদ্ধে আপনি করেছেন, আন্দোলনে সহযোগিতাই নয়, আপনি নেতৃত্ব দিয়েছেন। তাহলে
স্বৈরাচারের সময় তো আপনার লেখা কাউকে আপনাকে নিশ্চয়ই, আমি বলছি না যে কোনো কোনো বিষয়ে আপনাদের সাথে গোয়েন্দা বাহিনী বা বিভিন্ন সরকারের বিভিন্ন, এটা আমেরিকাতেও ঘটে, এটা সব জায়গায় ঘটে, পৃথিবীর সমস্ত দেশে ঘটে। তথ্য একটা এমন জিনিস যেটা আমি যেহেতু তথ্য নিয়ে সন্ত্রাস করি, আপনি তথ্য নিয়ে সন্ত্রাস করেন, আমরা জানি যে আমাদেরকে কত বড় চাপে থাকতে হয় যাতে কত জিনিস আমরা না বলতে পারি। এবার এটা সরকারের পক্ষ থেকে, বিভিন্ন সরকারের পক্ষ থেকে আমরা যখন বিভিন্ন সরকারের ইন্টারনাল মিটিং গুলোতে উপস্থিত থাকি, সেখানে অনেক কথা হয়, তখন আগেই বলে দেওয়া হয় বা চলে আসার সময় বলে দেওয়া হয় যে এই সকল ছিল অফ দ্য রেকর্ড। অফ দ্য রেকর্ডের বিষয়টা আমি সাধারণ মানুষের জন্য বলে রাখি, অফ দ্য রেকর্ড মানে আমি কোনোদিন এটা মেনশনও করতে পারবো না ওইখানে আমি কি শুনেছি। সো এটা পৃথিবীর সমস্ত দেশে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে এখন আপনারা বলছেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে বাংলাদেশের গণমাধ্যমে না করতে। আচ্ছা, শেখ হাসিনার বক্তব্য আপনারা প্রচার করলেন না, ফাইন, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম যার কাছ থেকে আপনারা সংবাদ কিনে কিনে প্রচার করেন, সেই গণমাধ্যম রয়টার্সে শেখ হাসিনার কথা লিখছে, এটা আপনারা করতে পারবেন না? আপনাদের লজ্জা হওয়া উচিত না? আর লজ্জার চেয়ে আপনাদের তো রাস্তায় নেমে আসা উচিত। কিন্তু আপনারা রাস্তায় নামবেন কিভাবে? আপনাদেরকে যে নিয়ন্ত্রণ করে সেই প্রথম আলো, সেই ডেইলি স্টার, তো সেটাকে আপনাদের মুখ বন্ধ করার জন্য তারাই তো কাজটি করছে। আমি জানি তৌফিক মারুফ ভাই, আপনার কাছে এমন গোপন তথ্য মতিউর রহমান সম্বন্ধে রয়েছে 9/11 এর সময়, সেটা যদি আপনি প্রকাশ করেন তাহলে ব্যাপারটা কেমন হবে? এবং আপনি যে প্রকাশ করবেন না, আপনার যে প্রকাশ করতে হবে না, সেটা মতিউর রহমান সাহেব কিভাবে এশিওর করবেন? উনাকে তো এশিওর করতে হবে যে উনি গণতন্ত্রের পক্ষে, উনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যাতে নিষিদ্ধ না থাকে, রাজনৈতিক দলাদলি হবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে, শেখ হাসিনা এর বিরুদ্ধে কেস হবে, জেলে নেবে, আবার শেখ হাসিনা নির্বাচন করবে, তারেক জিয়া নির্বাচন করবে, জামায়াতে ইসলাম নিষিদ্ধ থাকবে। আই রিপিট ইট, আমি আজকে থেকে এই কথাটা বিশুদ্ধভাবে বলতে চাই। বাংলাদেশের জন্মলগ্নের যে বিরোধিতা করেছিল সশস্ত্র ভাবে, সেই অক্সিলিয়ারি ফোর্স জামায়াত ইসলামকে সম্পূর্ণভাবে আজীবনের জন্য যে কোনো রাজনৈতিক দল হোক বাংলাদেশ ক্ষমতায়, তারা এটা নিষিদ্ধ করতে হবে। কিন্তু বিএনপি, আওয়ামী লীগ তারা রাজনীতি করবে, সেটা খুব স্বাভাবিক। সেটা না করে আপনারা যে কাজটুকু করছেন যে শুধু বিএনপিকে এককভাবে ক্ষমতায় রাখার জন্য, বা আসলে কয়দিন পরে তো আপনারা বিএনপি কেও খেয়ে ফেলবেন। অতএব বিষয়টা খুব পরিষ্কার যে বাংলাদেশের শেখ হাসিনার প্রত্যাবর্তনে আমাদের 2024 সনের যে মেটিকুলাস ডিজাইনের সাথে যারা যুক্ত ইন্টারনাল সাইডে, মানে বাংলাদেশের ভেতরে ইনক্লুডিং আর্মি, তারা সন্ত্রস্ত হয়ে পড়লো যে এটা তো আমাদের জন্য খুবই একটি দুঃসংবাদ। কারণ শেখ হাসিনা আসলে আমরা কি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব? বিশ্বব্যাপী গণজাগরণ সৃষ্টি হবে, আই মিন ইট। কারণ বিশ্বে যেমন 71 সনে বঙ্গবন্ধুকে কিছুই করতে পারেনি, ওই রিমেম্বার দ্যাট। এবং সেখানে পাকিস্তানের কারাগারে, উনি বাংলাদেশের কারাগারেও ছিলেন না। অতএব শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের মানুষের কাছে ফেরার মৌলিক কারণটাই হলো প্রমাণ করা যে আমি আসলে আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছি, আমি এখানে আছি, আমাকে ফাঁসি দেয়, আমার অপরাধ হয়ে থাকলে আমি ফাঁসি। উনি কিন্তু এই কথাটাও বলেছেন যে আমরা দেশ চালাতে গিয়ে তো আমরা আর ফেরেশতা ছিলাম না, অতএব আমাদের যদি ভুল ত্রুটি হয় সেটা আমার জনগণের কাছে কৈফিয়তটা আমি দিব, এবং সেই জন্যই তো আমার ফিরতে হবে। আমাকে দিয়ে আপনারা এখন ফিরতে দিবেন না, আমাকে ওয়েলকাম করছেন না। আপনি যে এনসিপির কথা বললেন, তারা কেন মিছিল করে না, জয় মিছিল করে না, যে এই যে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো বলেছিলাম, শেখ হাসিনা আমাদের ডাকে ভয়ে সন্ত্রস্ত হয়ে ল্যাজ গুটিয়ে চলে আসছেন, এখন চলেন আমরা তার বিচার করবো। তারা ভয় পাচ্ছে কেন? তারা বলছে কেন শেখ হাসিনা আসলে আপনি জেলে থাকবেন, মরে যাবেন? এটা অস্বাভাবিক। অতএব আমি যেভাবে শেষ করব সেটা হলো, বাংলাদেশের মানুষের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য, আমাদের একজন শেখ মুজিব ছিলেন, আমাদের সৌভাগ্য, আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন। এখন আমি রাজনৈতিক বিশ্লেষক হয়ে বলি যে আমাদের বাংলাদেশের আরেকটি সৌভাগ্য যে আমাদের একটি শেখ হাসিনা জীবিত আছেন, এবং সেই শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরেন, যদি ফিরেনের অর্থ হলো উনি অবশ্যই ফিরবেন, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে যে উনার সুরক্ষা আপনাদের কাছেই দিতে হবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, বাংলাদেশে এই মুহূর্তে কোনো সিকিউরিটি সিস্টেম নেই, বাংলাদেশে এই মুহূর্তে কোনো বিচার ব্যবস্থা
কাজ করছে না, বাংলাদেশে কোনো সরকার নেই, বাংলাদেশে এখন সরকার চলছে। একটি হলো বিদেশি সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন, আরেকটা হলো তারেক জিয়ার সরকার যেটার কোনো মেরুদণ্ড নেই, আরেকটা হলো জামায়াতে ইসলামের ইন্টারনাল সরকার যেটা আসলে দেশকে পরিচালনা করছে। অতএব এই ত্রিমুখী ত্রিশঙ্কু অবস্থা থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা দেশে ফিরবেন যে ঘোষণা, সেটাকে তারা সন্ত্রস্ত হয়ে পড়েছে, এবং এটাই বাংলাদেশের মানুষের জন্য আরেকটি মুক্তি সংগ্রামের আহ্বান, এই বলেই আমি শেষ করছি।